শুনতেছেন রাফিদ রাব্বি? জি স্যার, অন করছে। হ্যাঁ হ্যাঁ, চলতেছে তাহলে রেকর্ডিং। হ্যাঁ, আমাদের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ রাফিদ রাব্বি। তাহলে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে অ্যানালাইসিস করছিলাম। আমরা গত ক্লাসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এর কিছু প্রবলেম করছে এবং তারপরের ক্লাসে, তার মানে গত ক্লাসে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসটা কি সেটা বলছিলাম। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের কিছু জিনিস আমরা গতকালকে করছি, সেগুলো একটু দেখে নিই কি কি করছিলাম। যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলা কি কি সাধারণত বের করে। একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 3 ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন কোম্পানির লিকুইডিটি প্রকাশ করে, প্রফিটেবিলিটি প্রকাশ করে এবং সলভেন্সি প্রকাশ করে। তার মধ্যে ক্রেডিটরকে যদি কোনো টাকা প্রদান করতে হয়, তাহলে সেটা আমি আমার ক্রেডিটরদের টাকা প্রদান করার ক্যাপাসিটি আছে কি নাই সেটা কিন্তু লিকুইডিটি দিয়ে প্রকাশ পায়। এরপরে লং টার্ম ক্রেডিটর যারা আছে, লোন যাদের থেকে নিই, মর্গেজ যাদের থেকে নিই, তো সেটা এই ক্রেডিট গুলা, এই লাইবিলিটি গুলো আমি পে করতে পারবো কিনা সেটা সাধারণত নির্ভর করে আমার অ্যাসেটের উপর এবং প্রফিটেবিলিটির উপর, সলভেন্সির উপর। এরপরে স্টেক হোল্ডার্স সাধারণত কি দেখে? স্টেক হোল্ডার্স আমার প্রফিটেবিলিটি দেখে, যেমন ইনভেস্টর কিংবা সাপ্লায়ার, বায়ার্স কিংবা অন্যান্য যে ইন্টারনাল এক্সটার্নাল যারা স্টেক হোল্ডার আছে, যারা অর্গানাইজেশনের সাথে রিলেটেড, তারা সাধারণত অর্গানাইজেশনের প্রফিটেবিলিটি গুলা দেখে, স্টক হোল্ডার থেকে শুরু করে সবাই। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সাধারণত 3টা বেসিসে হয়। একটা হলো ইন্ট্রা কোম্পানি। ইন্ট্রা কোম্পানি হলো কোম্পানির ভিতরে আর কি। এরপরে আছে ইন্ডাস্ট্রি এভারেজ, সারা ইন্ডাস্ট্রিতে অন্যান্য কোম্পানিগুলো ইন্ডাস্ট্রির পারফরমেন্সের উপর ভিত্তি করে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে আমি কম্পেয়ার করব। আরেকটা আছে ইন্টার কোম্পানি, কোম্পানি এর সাথে কোম্পানি বি এর হলো যে কম্পারিজন, সেটাকে বলা হয় ইন্টার কোম্পানি। আর ইন্ট্রা কোম্পানি যেটা, সেটা হলো গত বছর আমার অর্গানাইজেশনে যা ছিল পারফরমেন্স, এই বছরের পারফরমেন্সের সাথে সেটাকে কম্পেয়ার করা হলো ইন্ট্রা কোম্পানি পারফরমেন্স, ইন্টার কোম্পানি বেসিস। আর ইন্ডাস্ট্রি এভারেজ হলো আমার অর্গানাইজেশনের পারফরমেন্স সাথে সাথে ইন্ডাস্ট্রিতে যারা আছে সবাই মিলে পারফরমেন্স, তো এটার সাথে কম্পেয়ার করাটা হলো ইন্ডাস্ট্রি এভারেজ। এরপর আছে ইন্টার কোম্পানি, কোম্পানি এর সাথে কোম্পানি বি যদি আমি অ্যানালাইসিস করি সেটা। 3টা টুল আমরা পড়ছিলাম, একটা হলো হরাইজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস, রেশিও অ্যানালাইসিস। হরাইজন্টাল অ্যানালাইসিসে যেটা পড়ছিলাম সেটা হলো যে ইন্ট্রা কোম্পানির বেসিসে যেটা হয় 2001, 2002, 2003, 2005 এভাবে যদি প্রত্যেকটা ইয়ারের সাথে আরেকটা ইয়ারের কম্পারিজন করি, সেটা হলো হরাইজন্টাল অ্যানালাইসিস। এরপরে কিছু ভার্টিক্যাল অ্যানালাইসিস আছে। ভার্টিক্যাল অ্যানালাইসিস হলো যে পার্সেন্টেজ ওয়াইজ গত বছরের তুলনায় এই বছরের পার্সেন্টেজ বাড়ছে কি বাড়ে নাই, অথবা কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটির কত পার্সেন্ট, কারেন্ট অ্যাসেট টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট, আমার ফিক্সড অ্যাসেট টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট, এই অ্যানালাইসিসটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যানালাইসিস। এরপরে আরেকটা যেটা আছে, যেটা আমরা সচরাচর করব, সেটা হলো রেশিও অ্যানালাইসিস। তো রেশিও অ্যানালাইসিসটা সম্পর্কে একটু আপনাদেরকে আজকে কথা বলার চেষ্টা করব। রেশিও অ্যানালাইসিসটা কি? The ratio analysis expresses the relationship among selected items of financial statement data. একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সিলেক্টেড আইটেম গুলোর মধ্যে কম্পারিজনকে বলা হয় রেশিও অ্যানালাইসিস। যেমন অ্যাসেটের সাথে লায়াবিলিটির রিলেশন, টোটাল অ্যাসেটের এগেইনস্টে টোটাল লায়াবিলিটি কত, টোটাল অ্যাসেটের এগেইনস্টে টোটাল ইনকাম কত, টোটাল ইনভেস্টমেন্টের এগেইনস্টে টোটাল লায়াবিলিটি কত, অথবা টোটাল অ্যাসেটের এগেইনস্টে টোটাল লায়াবিলিটি কত, এই রিলেশনটাই হলো আমাদের রেশিও অ্যানালাইসিস। এখানে বলা হচ্ছে রেশিও এক্সপ্রেসেস দ্য ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিটুইন ওয়ান কোয়ান্টিটি এন্ড অ্যানাদার। একটা কোয়ান্টিটির সাথে একটা কোয়ান্টিটির ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটাকে বলা হয় রেশিও অ্যানালাইসিস। একটা এক্সাম্পল যদি দিই তাহলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। The relationship is expressed in terms of either a percentage, a rate or a simple proportion. সেটা সাধারণত একটা পার্সেন্টেজের মাধ্যমে প্রকাশ পায়, অথবা একটা রেটের মাধ্যমে প্রকাশ পাই, অথবা একটা প্রপোর্শনের মাধ্যমে প্রকাশ পাই। যেমন টু ইলাস্ট্রেট যদি এক্সাম্পল দিই, in 2013 Nike Incorporation had current assets of $13,626 million and current liabilities of $3,926 million.
তাহলে তার নাইকির 2013 সালের টোটাল অ্যাসেট হলো 13,626 আর টোটাল লায়াবিলিটি হলো 3,926। তাহলে we can find the relationship between these two measures by dividing current asset by current liability. and current asset কে যদি current liability দিয়ে ভাগ করে দিই তাহলে আমি এই দুটোর মধ্যে রিলেশনশিপ পেয়ে যাব। তাহলে পার্সেন্টেজটা কি? কারেন্ট অ্যাসেট আর 30% অফ কারেন্ট লায়াবিলিটি। একটু মনে হয় উল্টা হয়ে গেছে। 347% অফ কারেন্ট লায়াবিলিটি। সুতরাং কারেন্ট লায়াবিলিটি যা আছে তার তুলনায় 347% বেশি হলো কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট অ্যাসেট। অথবা তার উল্টা যদি বলি, কারেন্ট লায়াবিলিটি হবে কারেন্ট অ্যাসেটের কত পার্সেন্ট, সেটা কারেন্ট লায়াবিলিটিকে কারেন্ট অ্যাসেট দিয়ে ভাগ করলে বের হয়ে চলে আসবে। সাথে আমি পার্সেন্টেজে নিয়ে যাব। আর রেশিও হলো কারেন্ট অ্যাসেটস আর 3.47 টাইমস কারেন্ট লায়াবিলিটি। সুতরাং কারেন্ট লায়াবিলিটি 3.47 গুণ হলো কারেন্ট অ্যাসেট। আবার প্রপোর্শন যদি বলি, the relationship of current asset to current liabilities is 3.47:1. তাহলে কারেন্ট লায়াবিলিটি যদি 1 হয় তাহলে কারেন্ট অ্যাসেট হবে 3.47। তো এইভাবে আমি সাধারণত রেশিওটাকে প্রকাশ করতে পারি। দেখেন, to analyze the primary financial statement we can use ratios to evaluate the liquidity, profitability and solvency. ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা লিকুইডিটি, প্রফিটেবিলিটি, সলভেন্সি আমরা বের করে নিয়ে আসছি। এখন বলেন লিকুইডিটি রেশিও কাকে বলে? এখানে একটা লিকুইডিটি রেশিওর কথা বলা আছে। দেখেন, মেজার্স শর্ট টার্ম এবিলিটি অফ কোম্পানিজ টু পে ইটস maturing obligations and to meet unexpected needs for cash. লিকুইডিটি রেশিও বলতে যেটা বোঝায়, একটা অর্গানাইজেশনের শর্ট টার্ম যে রিকোয়ারমেন্ট গুলো, অব্লিগেশন গুলা, সেগুলো পে করার ক্যাপাসিটি এবং আনএক্সপেক্টেড যে কস্ট গুলো আছে সেই কস্ট গুলা পে করার ক্যাপাসিটি হলো লিকুইডিটি রেশিও। তাহলে একজন মানুষের সলভেন্সি কিংবা একজন মানুষের লিকুইডিটি কখন বোঝা যায়? যখন আমরা যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, তখন যদি আমাদের হাতে যথেষ্ট পরিমাণ ক্যাশ থাকে, তখন আমরা অন্য কারো কাছ থেকে ধার করা বাবদ ব্যতীত আমরা চিকিৎসা করে ফেলতে পারি, নিজের চিকিৎসা খরচটা বেয়ার করতে পারি। বাসায় যদি গেস্ট আসে তাহলে গেস্টের দেখাশোনা করা, কিংবা অন্য কোনো খরচ, যদি কোনো ফেস্টিভ্যাল যদি চলে আসে, কোনো অনুষ্ঠান যদি অ্যাটেন্ড করতে হয়, ওই সময় যে খরচগুলা সেগুলো যদি আমি নিজ থেকে বেয়ার করতে পারি তাহলে আমার লিকুইডিটিটা ভালো। তেমনি অর্গানাইজেশনের কিছু কি আছে, রিকোয়ারমেন্ট আছে। অর্গানাইজেশনে হঠাৎ করে কোনো মেশিন নষ্ট হয়ে যায়, সেই মেশিনটাকে রিপেয়ার করতে হয়, পার্টস নষ্ট হয়ে যায়, পার্টস গুলা কিনে আনতে হয়। হঠাৎ করে এমপ্লয়ির প্রয়োজন বেশি হয়, তখন স্যালারি পারপাসে এমপ্লয়ির স্যালারি বেড়ে যায়, হঠাৎ করে পাওয়ার বেশি ইউজ করতে হয়। তো এই জিনিসগুলো, তো এই টাকাগুলো আমাকে বেয়ার করতে হবে। এই টাকাগুলো আবার ফেরত পাবো কখন? যখন প্রোডাক্টটা সেল হবে। তো ওই সময় ওই টাকাগুলোকে বেয়ার করার ক্যাপাসিটি হলো আমার লিকুইডিটি। এটাকে বলে লিকুইডিটি রেশিও। রেভিনিউস মাইনাস এক্সপেন্স আমরা সাধারণত নেট ইনকামে বের করছি। এরপরে আছে দেখেন প্রফিটেবিলিটি রেশিও, মেজার্স দ্য ইনকাম অর অপারেটিং সাকসেস অফ এ কোম্পানিজ ফর এ গিভেন পিরিয়ড অফ টাইম। একটা অর্গানাইজেশনের ইনকাম যেটা, সেটাকে আমরা সাধারণত প্রফিটেবিলিটি রেশিও প্রকাশ করি। সুতরাং রেভিনিউ যখন এক্সপেন্স থেকে বেশি হয়ে যাবে, যখন রেভিনিউ এক্সপেন্সের সে একটা নির্দিষ্ট মার্জিনের তুলনায় বেশি হয়ে যাবে, তাহলে আমার প্রফিটেবিলিটি রেশিওটা তত বেশি হতে থাকবে। সলভেন্সি রেশিও বলতে মেজার্স দ্য অ্যাবিলিটি অফ দ্য কোম্পানি টু মেজার সার্ভাইভ ওভার এ লং পিরিয়ড অফ টাইম। এটা দীর্ঘ সময় ধরে অর্গানাইজেশনটা সার্ভাইভ করার নামই হলো সলভেন্সি। দীর্ঘ সময় ধরে অর্গানাইজেশন টিকে থাকা, প্রফিট হ্যাম্পার হলেও, প্রফিট কম হলেও, রেভিনিউ কম হলেও দীর্ঘ সময় ধরে টিকে থাকার নামই হলো সলভেন্সি। তো এই তিনটা জিনিস আমরা স্যার হ্যাঁ বলেন। গত ক্লাসে স্যার লিকুইডিটি রেশিও আর প্রফিটেবিলিটি রেশিওর ফর্মুলা বলছিলেন স্যার। সলভেন্সি এটার ফর্মুলা কি? সলভেন্সির তো একটা ফর্মুলা নাই। সলভেন্সির তো কোনো একটা ফর্মুলা নাই। সলভেন্সির অনেকগুলো ফর্মুলা আছে। এগুলো সলভেন্সি গুলো আমরা এখানে দেখবো যে আমরা এখন লিকুইডিটি রেশিও গুলা দেখে যাচ্ছি। দেখেন, এখন লিকুইডিটি রেশিওর ফর্মুলা গুলো দেখব। লিকুইডিটি রেশিও কয় ধরনের হয়, এভাবে আমরা আবার প্রফিটেবিলিটিতে যাব। প্রফিটেবিলিটির পরে আমরা আবার চলে যাব ইয়াতে, সলভেন্সিতে। সলভেন্সি কিছু রেশিও আপনাদেরকে দেখাই। দেখেন, সলভেন্সির কিছু ফর্মুলা দেখেন। সলভেন্সি প্রথম ডেট টু অ্যাসেট রেশিও, দেখছেন 12 নম্বরে কি আছে? ডেট টু অ্যাসেট রেশিও। ডেট মানে হলো আপনার দেনা, আর অ্যাসেট হলো আপনার সম্পদ। তাহলে সম্পদের তুলনায় দেনা কত আছে, তো সেটার মাধ্যমে আপনি আপনার সলভেন্সিটা মেজার করতে পারবেন। তার মানে সলভেন্সি রেশিওর একটা টুল হলো ডেট টু অ্যাসেট রেশিও। আরেকটা টুল আছে দেখেন, টাইম ইন্টারেস্ট আর্নড। এটা হলো সলভেন্সি আরেকটা টুল।
তার মানে এখানে সবগুলো আবার একসাথে দেওয়া আছে। দেখেন সলভেন্সি রেশিও সাধারণত দুইটা ওয়েতে আপনি জানতে পারবেন, একটা হলো ডেট টু অ্যাসেট রেশিও, একটা হলো টাইম ইন্টারেস্ট আর্নড। আর লিকুইডিটি রেশিও জানতে পারবেন, লিকুইডিটি রেশিও কিংবা লিকুইডিটি পারফরম্যান্সটা আপনি জানতে পারবেন কারেন্ট রেশিওর মাধ্যমে, অ্যাসিড টেস্ট রেশিওর মাধ্যমে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের মাধ্যমে, ইনভেন্টরি টার্নওভারের মাধ্যমে। আবার প্রফিটেবিলিটি রেশিও জানতে পারবেন প্রফিট মার্জিনের মাধ্যমে, অ্যাসেট টার্নওভারের মাধ্যমে, রিটার্ন অন অ্যাসেটের মাধ্যমে, রিটার্ন অন কমন স্টেক হোল্ডার্স ইকুইটির মাধ্যমে, আর্নিং পার শেয়ারের মাধ্যমে, প্রাইস আর্নিং রেশিওর মাধ্যমে, পে আউট রেশিওর মাধ্যমে। এগুলো সবগুলোর ফর্মুলা এখানে দেওয়া আছে এবং সামারি করে এটা কেন ইউজ করা হয় সেটাও দেওয়া আছে। আমরা এখন একটু রেশিও গুলা প্র্যাকটিস করি, দেখি তখন ডিসকাশন সহ যখন আমরা আলোচনা করব তখন দেখবেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম যে রেশিওটা আমরা যাচাই করব সেটা হলো লিকুইডিটি রেশিও। তো লিকুইডিটি রেশিও আমরা অলরেডি একবার পড়ছি যে লিকুইডিটি রেশিওটা কি। লিকুইডিটি রেশিও মানে হলো অর্গানাইজেশনের আনএক্সপেক্টেড এক্সপেন্স গুলা এবং ইমিডিয়েট অব্লিগেশন গুলা পে করার ক্যাপাসিটি হলো লিকুইডিটি। একটা অর্গানাইজেশনের লিকুইডিটি বলতে যেটা বোঝায় সেটা হলো অর্গানাইজেশনের অব্লিগেশন গুলা, ইমিডিয়েট অব্লিগেশন যেগুলা। একজন ওয়ার্কারের স্যালারি আপনি ইমিডিয়েট না দিয়ে পারবেন না, একজন লেবারের ওয়েজ মজুরি আপনি ইমিডিয়েট না দিয়ে পারবেন না, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট ইমিডিয়েট না দিয়ে পারবেন না, বিদ্যুৎ বিল প্রতি মাসে না দিয়ে পারবেন না, এগুলো আপনাকে দিতেই হবে। তাহলে ওই সময় যে টাকাটা পে করার জন্য যে টাকাটা দরকার সে টাকাটা যদি আপনার হাতে থাকে তাহলে আপনার লিকুইডিটি ভালো। এবং এটা আপনি যখন যাচাই করবেন আপনার লিকুইডিটি ভালো কি ভালো না সেটা যাচাই করতে গেলে আপনার ক্যাশ টাকার সাথে অন্যান্য যে ফ্যাক্টর গুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে হবে, রিলেশনশিপ তৈরি করতে হবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার লিকুইডিটিটা ভালো কি ভালো না। তো এটা যাচাই করার জন্য প্রথম যে ফর্মুলাটা আছে সেটা হলো কারেন্ট রেশিও। আপনি কারেন্ট রেশিওর মাধ্যমে লিকুইডিটি যাচাই করতে পারেন। তাহলে কারেন্ট রেশিওটা কি? কারেন্ট রেশিওর এখানে দেখেন একটা ফর্মুলা দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেটকে যখন কারেন্ট লায়াবিলিটি দিয়ে ভাগ করবেন যেই ফিগারটা আসবে সেই ফিগারটাই আপনার কারেন্ট রেশিও, এবং সেটা যত বড় হবে তত আপনার জন্য বেটার। আপনাদেরকে এই যে কথাগুলো বলতেছি, যে ক্লুগুলো বলতেছি, কোনটা বড় হলে ভালো, কোন ফিগারটা ছোট হলে ভালো। কারেন্ট রেশিও যেটা সেটা যত আপনার বড় হবে তত আপনার জন্য ভালো, কারণ আপনি অ্যাসেটকে কি দিয়ে ভাগ করতেছেন? লায়াবিলিটি দিয়ে ভাগ করতেছেন। অ্যাসেটকে যখন লায়াবিলিটি দিয়ে ভাগ করবেন তখন অ্যাসেট যত বেশি হবে, ফিগারটা কখন বাড়বে? যখন আপনার লব বড় হবে। তাহলে অ্যাসেটকে যেহেতু আপনি লায়াবিলিটি দিয়ে ভাগ করতেছেন, সুতরাং অ্যাসেট যত বেশি হবে আপনার ফিগারটা তত হেলদি হবে। আর আপনার লিকুইডিটি কারেন্ট রেশিওর ফিগার যত হেলদি হবে আপনি মনে করবেন আপনার কোম্পানির লিকুইডিটি তত ভালো। যত আপনার ফিগারটা যত বেশি বড় হবে ততই আপনি মনে করবেন যে আপনার কোম্পানির লিকুইডিটি পারফরম্যান্স, লিকুইডিটি তত ভালো। যেমন এখানে একটু কথা বলে দেখি কি লেখছে ওরা। The current ratio is widely used measure for evaluating companies liquidity and short term debt paying ability. The ratio is computed by dividing current asset by current liability. একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে দেখেন। 2013 এ আপনার টোটাল অ্যাসেট হলো 10,20,000 এবং টোটাল লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি হলো কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি হলো 3,44,500। তাহলে এই দুইটাকে যখন আপনি ভাগ করছেন তখন আপনার রেজাল্ট হলো যে 2.96। এবং যদি এখানে দেখেন 2.96:1 দেওয়া আছে, তো এটা কিসের মাধ্যমে দেওয়া আছে? এটা হলো আপনার রেশিও করছে, সে রেশিও হলো 2.96। তার মানে কারেন্ট লায়াবিলিটি 1 হলে কারেন্ট অ্যাসেট হলো 2.96। অথবা আপনি যদি সরাসরি ভাগ করেন তাহলে 2.96 হলে 29% আপনি পার্সেন্টেজে নিয়ে আসলে 29% নিয়ে আসতে পারবেন, 29.6% নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আবার যদি রেশিওতে নিয়ে যান তাহলে আপনি 2.96:1 নিয়ে আসতে পারেন, যেটার ইন্ডাস্ট্রি এভারেজ হলো 1.70:1। তো এটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে বলেন তো দেখি, একজন বলেন তো। 2013 এ এটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে? 13 এ আপনার লিকুইডিটি বেশি ছিল 12 চেয়ে। লিকুইডিটিটা ডেফিনেটলি অ্যাসেটের চেয়ে তো বেশি, এবং এত বেশি যে ইন্ডাস্ট্রিতে সবাই মিলে লিকুইডিটির পারফরম্যান্স যা অর্গানাইজেশনের, আমার অর্গানাইজেশনের লিকুইডিটি পারফরম্যান্স তার চেয়ে ভালো, কারণ ইন্ডাস্ট্রিতে এভারেজ হলো 1.7:1 আর আমার আছে 2.96:1। পার্সেন্টেজে যদি নিয়ে যাই তাহলে 29.6%।
কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি 29.6%। এরপরে আবার যদি ইন্ডাস্ট্রি অ্যাভারেজের সাথে আমি কম্পেয়ার করি তাহলে 1.70 হলো 1.70:1 হলো ইন্ডাস্ট্রি অ্যাভারেজ, সে তুলনায় কম। আবার 2012 এ কিন্তু সেটা কত ছিল একটু দেখি। 2012 এ ছিল 3.12:1 এবং ইন্ডাস্ট্রি আবার ম্যাক্স ইনকর্পোরেশনে আরেকটা কোম্পানির সাথে যাচাই করে ইন্টার কোম্পানির সাথে যাচাই করে দেখা যাচ্ছে ম্যাক্স ইনকর্পোরেশনে ছিল 1.52.1। তার মানে ম্যাক্স ইনকর্পোরেশনের তুলনায় 2012 এ আমার পারফরমেন্স ভালো ছিল। আবার 2012 এর তুলনায় 2030 তে পারফরমেন্স একটু কি হয়েছে, লিকুইডিটি পারফরমেন্স একটু কমছে। তো এইগুলা হলো আমার ডিসিশনের একটা ক্রাইটেরিয়া আর কি, ডিসিশন মেকিং এর কিছু, অথবা পারফরমেন্স রেশিও যাচাইয়ের মাধ্যমে আমি এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারি যে আমার সলভেন্সি কত, লিকুইডিটি কত। তাহলে প্রথম যে আপনাদের যেটা মনে রাখতে হবে, প্রথম যে লিকুইডিটি রেশিও, প্রথম যে রেশিও সেটা হলো কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওতে সাধারণত আমরা মনে রাখবেন কারেন্ট আর কারেন্টের সাথে রিলেটেড, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। এখন আপনারা বলেন তো কারেন্ট অ্যাসেট গুলো কি কি? কারেন্ট অ্যাসেট সম্পর্কে আপনাদের বলছিলাম, কারেন্ট অ্যাসেট বলতে কোনগুলোকে বোঝায়? কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি থাকে? ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ, রিসিভেবল, ল্যান্ড ফিনিশ গুডস। ইকুইপমেন্ট, না, ফিনিশ। ল্যান্ড গুলো ফিক্সড, ইকুইপমেন্ট আচ্ছা, ফিক্সড। মানে কারেন্ট তাহলে অ্যাসেট মানে হলো যেগুলো আমার আমার খুব দ্রুত হাত বদল হয়, 1 বছরের নিচে যেগুলো আমার হাতে রাখতে পারি, এরপরে এগুলো আমার হাত থেকে চলে যায়। যেমন ধরেন আপনার ইনভেন্টরি বলছিলাম যে মজুদ পণ্য, যে আমার ফিনিশ গুডস স্টক। যেগুলো এখনো সেল হয় নাই, আমার ওয়্যার হাউসে যেগুলো পড়ে আছে, এটাও কিন্তু আমার কারেন্ট অ্যাসেট। ওয়ার্ক ইন প্রসেস নামে কোনো কিছু শুনছেন? ওয়ার্ক ইন প্রসেস এটা হলো দেখেন একটা প্রোডাক্ট আপনি র মেটেরিয়ালস হিসেবে নিয়ে আসছেন, সেটাও কিন্তু আপনার ইনভেন্টরি, সেটাও কিন্তু আপনার কারেন্ট অ্যাসেট। আবার সেই ইনভেন্টরিটা, এই র মেটেরিয়ালসটা আপনি কোথায় নিয়ে গেছেন? ফ্যাক্টরিতে নিয়ে গেছেন কি করার জন্য? সেটা প্রসেসিং করার জন্য। এইটাকে বলে এই যে একটা র মেটেরিয়ালস ওয়্যারহাউস থেকে ফ্যাক্টরিতে যাওয়া পর্যন্ত, এবং ফ্যাক্টরিতে সেটা প্রসেসিং হওয়া থেকে ফিনিশ গুডস হিসেবে আবার আরেকটা ওয়্যারহাউসে যাওয়া পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা, সেটাকে বলে ওয়ার্ক ইন প্রসেস। এটাও কিন্তু আপনার একটা অ্যাসেট, এটাও কিন্তু আপনার একটা কারেন্ট অ্যাসেট, এটাকে বলে ওয়ার্ক ইন প্রসেস। বুঝছেন কি বলছি? একটা র মেটেরিয়ালস আপনার ওয়্যারহাউসে থাকলে সেটা হয়ে যাবে র মেটেরিয়ালস, সেটা হয়ে যাবে ইনভেন্টরি। আবার এই র মেটেরিয়ালস যখন আপনি ফ্যাক্টরিতে প্রোডাকশনের জন্য, প্রসেসিং এর জন্য পাঠাবেন, তো সেটা হয়ে যাবে ওয়ার্ক ইন প্রসেস। আরেকটা আছে গুডস ইন ট্রানজিট অথবা ওয়ার্ক ইন ট্রানজিট। ট্রানজিট বলতে সাপ্লায়ারের কাছ থেকে কিনে সাপ্লায়ারের কাছ থেকে আমার ফ্যাক্টরিতে আসা পর্যন্ত 3 দিন সময় লাগতে পারে, ওই 3 দিনটাকে বলে ওয়ার্ক ইন ট্রানজিট অথবা গুডস ইন ট্রানজিট। বুঝা গেছে? তো এই জিনিসগুলো আপনাদেরকে এমনি বলার জন্য আর কি। কিন্তু ওয়ার্কিং প্রসেসে কিন্তু একটা কারেন্ট অ্যাসেট, ওয়ার্কিং প্রসেস একটা কারেন্ট অ্যাসেট, ফিনিশ গুডস একটা কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবল একটা কারেন্ট অ্যাসেট, তারপরে আপনার ক্যাশ একটা কারেন্ট অ্যাসেট। ক্যাশ এট ব্যাংক, টাকা আপনার হাতেও থাকতে পারে আবার ব্যাংকেও থাকতে পারে, সেটাও কিন্তু আপনার একটা কারেন্ট অ্যাসেট। তো এগুলা হলো আপনার কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লায়াবিলিটি কোনগুলা? অ্যাকাউন্টস পেয়েবল আপনার কারেন্ট লায়াবিলিটি, স্যালারিজ এন্ড ওয়েজেস আউটস্ট্যান্ডিং সেটা আপনার কারেন্ট লায়াবিলিটি, ইউটিলিটিস আউটস্ট্যান্ডিং সেটা কারেন্ট লায়াবিলিটি, রেন্ট আউটস্ট্যান্ডিং কারেন্ট লায়াবিলিটি, যেগুলো 1 বছরের কম সময়ের মধ্যে আপনাকে পে করতে হবে, আপনি পে করতে বাধ্য, সেগুলো হলো কারেন্ট লায়াবিলিটি। সুতরাং কারেন্ট অ্যাসেটকে দিয়ে যখন কারেন্ট লায়াবিলিটি দিয়ে ভাগ করবেন, তখন আপনি কি পাবেন? কারেন্ট রেশিও পাবেন। তো একটা গেল, এই দেখেন কারেন্ট রেশিও ইজ সামটাইম রিফার্ড টু এজ ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও অর ওয়ার্কিং ক্যাপিটাল। আছে অ্যাসিড টেস্ট রেশিও, অ্যাসিড টেস্ট। দেখেন কারেন্ট অ্যাসেটের মধ্যে কিছু আছে আপনার, কিছু আছে একটা একটু প্রবলেমেটিক বলতে সেগুলো সহজে আপনি কি করতে পারেন না, সেল করতে পারবেন না, দেরি হয়ে যাবে। তো এই জিনিসগুলোকে যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে কারেন্ট অ্যাসেট কারেন্ট রেশিওটা আরো বেশি পারফেক্ট হয়। যেমন দেখেন the acid test ratio is measure of a company's immediate short term liquidity. তেমন দেখেন কারেন্ট অ্যাসেটের মধ্যে কিছু অ্যাসেট আছে, যেমন ইনভেন্টরি, ফিনিশ গুডস।
ফিনিশ গুডস তো কিন্তু কারেন্ট অ্যাসেট। আপনি যখন কারেন্ট রেশিও বের করছেন তখন আপনি কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটি দিয়ে ভাগ দিছেন। তখন ওই কারেন্ট অ্যাসেটের ভিতর কোনটা ঢুকে গেছে? ইনভেন্টরিটা ঢুকে গেছে। সেই ইনভেন্টরিটা কখন সেল হবে, কখন সেল করতে পারবেন তার কোনো কি নাই। তার কোনো ঠিক ঠিকানা নাই। যার কারণে আপনার ইমিডিয়েট লিকুইডিটিটা আপনি আইডেন্টিফাই করতে পারেন না। কারণ ওইখানে এমন একটা অ্যামাউন্ট ঢুকে গেছে যেটা আপনার হয়তো আপনার ইমিডিয়েট লিকুইডিটিটাকে হ্যাম্পার করতে পারে। এখন আপনাকে সেটা কি করে ফেলতে হবে? সেটাকে আলাদা করে ফেলতে হবে। তো যদি সেটাকে আলাদা করে ফেলতে পারেন তাহলে আপনার লিকুইডিটি রেশিওটা আরো বেশি পারফেক্ট হবে, আরো বেশি দ্রুত হবে। যেমন এখানে দেখেন অ্যাসিড টেস্ট রেশিওতে আপনি কি করবেন? অ্যাসিড টেস্ট রেশিও দেয়া আছে দেন কারেন্ট ক্যাশ প্লাস শর্ট টার্ম ইনভেস্টমেন্ট প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল এই দুইটাকে আপনি ভাগ দিবেন কি দিয়ে? কারেন্ট লায়াবিলিটিস দিয়ে। তাহলে এখান থেকে কি বাদ পড়ে গেছে দেখেন তো? শুধুমাত্র ৩টা জিনিস আপনি অ্যাসিড টেস্ট রেশিওতে নিয়ে আসবেন। ক্যাশটা নিয়ে আসবেন, শর্ট টার্ম ইনভেস্টমেন্টটা নিয়ে আসবেন, আরেকটা হলো অ্যাকাউন্ট রিসিভেবলটা নিয়ে আসবেন। তবে এখানে ফিনিশ গুডসটা আপনি কি দিয়ে দিছেন? বাদ দিয়ে দিছেন। কারণ ফিনিশ গুডসটা সেল হবে কি হবে না আপনি জানেন না। তো সেটা আপনার ইমিডিয়েট লিকুইডিটিটা আপনাকে হ্যাম্পার করবে বলে আপনি সেটাকে কি দিয়ে দিছেন? বাদ দিয়ে দিছেন এবং টোটালটাকে আপনি কারেন্ট লায়াবিলিটি দিয়ে ভাগ দিয়ে দিছেন। তখন দেখবেন আপনার রেশিওটা একটু ডিফারেন্ট হবে। তো ডিফারেন্ট হওয়াটা মানে হলো আপনার লায়াবিলিটিটা আপনার আ আ কারেন্ট আপনার লিকুইডিটি রেশিওটা আরো বেশি পারফেক্ট হবে। তাহলে এখন আপনাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে অ্যাসিড টেস্ট রেশিও যদি আপনাদেরকে করতে বলি, আপনাদেরকে তো ডাটা দেওয়া থাকবে। অ্যাসিড টেস্ট রেশিও যখন আপনাদেরকে করতে দিব, তখন আপনারা কি করবেন? ক্যাশের সাথে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল যোগ করে কারেন্ট লায়াবিলিটি দিয়ে কি করে দিবেন? ভাগ করে দিবেন। তখন আপনি অ্যাসিড টেস্ট রেশিওটা করতে পারবেন। এইখানে শর্ট টার্ম আবার একটা ইনভেস্টমেন্ট কি স্যার? ওনার্স ক্যাপিটাল শর্ট ওখান টার্ম থেকে আসবে? ইনভেস্টমেন্ট না, শর্ট টার্ম ইনভেস্টমেন্টটা কি আমি আপনাকে বলি। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হলো আপনার হাতে কিছু কি থাকে? প্রফিট আছে। আপনার হাতে কিছু প্রফিট আছে। সে প্রফিটটা আপনি কি করতেছেন? আইডল ফেলে রাখতেছেন না। আপনি সেটাকে কি করলেন? আ ১ মাসের ফিক্সড ডিপোজিট করে রাখলেন। ১ মাস পরে আপনি টাকাটা কি পাবেন? ফেরত পাবেন। অথবা ২ মাসের ফিক্সড ডিপোজিট করে রাখলেন। ৩ মাসের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখলেন। ওইটার নির্দিষ্ট অ্যামাউন্টের একটা ইন্টারেস্ট আপনি পাবেন। অথবা অন্য একটা কোম্পানিকে আপনি সেটা ধার দিলেন বিনিময়ে তার কাছ থেকে আপনি ১ মাস পরের টোটাল টাকা সহ প্রফিট সহ ব্যাক করে পাবেন। আপনার আপনি অথবা ইন্টারেস্ট সহ আপনি ব্যাক পাবেন। তাহলে এই যে ইনভেস্টমেন্টটা আপনি করছেন সেটা শর্ট টার্ম। দীর্ঘমেয়াদী না। ৫ বছরের পা ৫ বছরের জন্য না কিন্তু ১০ কিংবা ১০ বছরের জন্য না। আপনি ১ বছর ১ মাস ২ মাসের জন্য যে ইনভেস্টমেন্ট গুলা করছেন সেগুলো আপনি যেহেতু ১ মাসের মধ্যে অবশ্যই ফেরত পাবেন, ২ মাসের মধ্যে অবশ্যই ফেরত পাবেন, ৩ মাসের মধ্যে অবশ্যই ফেরত পাবেন। সেজন্য সেটাই হলো আপনার আ কারেন্ট অ্যাসেট এর একটা অংশ এবং যেটা দ্রুত আপনি ফেরত পাবেন। কিন্তু ফিনিশ গুডস টা অথবা ইনভেন্টরিটা এখান থেকে বাদ দিছি কারণ হলো ইনভেন্টরিটার কোনো বিশ্বাস নাই। সেটা কাস্টমার কিনলে আপনি সেল করতে পারবেন। কাস্টমার না কিনলে সেটা আপনি সেল করতে পারবেন না। কখন সেল করতে পারবেন তার কোনো ঠিক ঠিকানা নাই। সেজন্য এটাকে বাদ দিয়ে দিছি। যেহেতু সেটা একটু লং টার্ম টাইপের। তো এই জিনিস এই সাথে আপনি অ্যাকাউন্টস রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল বলা হচ্ছে নেট। অ্যাকাউন্ট রিসিভেবল এর ব্র্যাকেটে নেট দেওয়া আছে। অ্যাকাউন্ট রিসিভেবল পিছনে নেট দেওয়া আছে। নেট কি জন্য দেওয়া আছে আমি বলি আপনাকে। নেট দেওয়া থাকে, নেটটা হলো নেট অ্যাকাউন্ট রিসিভেবল হলো আপনি বাজারে ১০ জনকে ঋণ দিছেন। ১০ জনকে বকেয়া পণ্য সেল করছেন। ১০ জনের মধ্যে সবাই কিন্তু আপনার টোটাল টাকা পে করতে পারবে না। কেন পারবে না? কিছু কোম্পানি ১০ জন আপনার কাছ থেকে বকেয়া পণ্য কিনছে। ১০ জনকে আপনি বাকিতে সেল করছেন। তার মধ্যে দেখবেন ৯ জন দিতে পারবে, ১ জন দিতে পারবে না। সে দেউলিয়া হয়ে যাবে। অথবা সে দিতে চাইবে না, দিতে পারবে না। তার কাছে ক্যাপাসিটি নাই। সে ১ দিনে না দিয়ে ৫ দিন দেবে। এটার জন্য আপনি একটা অ্যালাউন্স রাখবেন। অ্যালাউন্স মানে হলো এটার জন্য আপনি একটা বরাদ্দ রাখবেন। এটাকে বলে ব্যাড ডেট। এটাকে বলে ব্যাড ডেট। তার মানে আ অনাদায়ী পাওনা বলে। এটাকে বলে অনাদায়ী পাওনা। তা আপনি ধরেই নিবেন আপনার বা মার্কেটে আপনার কাছে আম ৳১,০০,০০,০০০ টাকার মতো দানাদার আছে। তার মানে ৳১,০০,০০,০০০ টাকার মতো আপনি প্রোডাক্ট বাকিতে সেল করছেন। আপনি কখনোই আশা করতে পারবেন না যে ৳১,০০,০০,০০০ টাকা আপনি মার্কেট থেকে তুলে আনতে পারবেন। তার মধ্যে অনেকেই পালিয়ে যাবে, অনেকেই হারিয়ে যাবে, অনেকেই মারা যাবে, অনেকেই আবার দেউলিয়া হয়ে যাবে। তো কোম্পানি কি করে এটাকে গার্ড দেওয়ার জন্য কোম্পানি কি করে এই এই আ টাকাটা
কে অর্গানাইজেশনে একটা অ্যাকচুয়াল হিসাবে আনার জন্য আমরা যেমন ডেপ্রিসিয়েশন করি এবং ডেপ্রিসিয়েশনের এগেইনস্টে যখন আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করি, তেমনি কোম্পানি কি করে কিছু ব্যাড ডেট ধরে রাখে, অনাদায়ী পাওনা ধরে রাখে। সচরাচর 5% টোটাল দেনাদারের টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল এর 5% সে অ্যালাউন্স ধরে রাখে। যে সে ধরে রাখে যে বাজারে যত অ্যাকাউন্টস রিসিভেবল আছে তার কাছ থেকে 5% আমি পাবো না, তাদের কাছ থেকে 5% আমি পাবো না। তার মানে 1 কোটি টাকায় সে 5%, তার মানে 5 লক্ষ টাকা পাবে না, সে সেটা ধরে রাখবে। তাহলে তার এখন দেনাদার কত? 95 লাখ টাকা। ওইটাই হলো নেট অ্যাকাউন্ট রিসিভেবল। সে ধরে রাখছে যে 5% সে পাবে না, এবং এই 5% যেটা পাবে না সেটা সে আবার কোত্থেকে নিয়ে নিবে, কোত্থেকে পূরণ করে দিবে? সেই 5% টা সে ওনার্স এর প্রফিট থেকে কি করে দিবে? পূরণ করে দিবে। এবং সে টাকাটার জন্য আলাদা একটা ফান্ড করবে। যেমনটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার জন্য লায়াবিলিটি হবে, তেমনি এই ব্যাড ডেট এর জন্য যে একটা এই সাপোর্টিং অ্যাকাউন্ট তৈরি করা হবে, সেটাও আমার লায়াবিলিটি হবে, ওনার্স এর টাকা হিসেবে থাকবে। তবে ওইটাও আবার পূরণ করে দেওয়া হবে। আমরা ওই ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করিনি, তো সেজন্য আমাদের এটা এখনো এটার সাথে পরিচিত না। তবে নেট অ্যাকাউন্টস রিসিভেবল হলো বাজারে যা রিসিভেবল আছে, বাজারে যা দেনাদার আছে তার কাছ থেকে একটা নির্দিষ্ট সংখ্যক পাবো না। তার মানে ব্যাড ডেট ধরে আমি সেটা কি করে রাখবো? সেখান থেকে কিছু অ্যাকাউন্টস রিসিভেবল বাদ দিয়ে দিব। ওই বাদ দেওয়াটাই হলো আমার নেট অ্যাকাউন্টস রিসিভেবল। ব্যাড ডেট বাদ দিয়ে, মানে অনাদায়ী পাওনাটা বাদ দিয়ে। তো আমরা এখন অ্যাসেট টেস্ট রেশিওটা আমরা শেষ করলাম। তারপরে আছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। এটা আপনাদের বলি যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারটা কি? অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার হলো যে আপনি বাজারে যাদেরকে বকেয়া পণ্য সেল করছেন, তারা কতদিনের মধ্যে আপনাকে টাকাটা পে করতে পারে, এটাকে বলে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। একটা জিনিস মনে রাখবেন, এই আনসারটা, এই ফিগারটা সবসময় ডে তে আসবে অথবা টাইমসে আসবে। এটা ডে তে চলে আসবে অথবা টাইমসে, এই আনসারটা সবসময় ডে তে চলে আসবে অথবা টাইমসে চলে আসবে অথবা মান্থে চলে আসবে অথবা ইয়ারে চলে আসবে। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার বলে হলো আপনি একটা কাস্টমারকে যখন বকেয়া পণ্য সেল করেন, তেমনি যতগুলা কাস্টমারকে আপনি বকেয়া পণ্য সেল করছেন, ওই টাকাটা আপনি সচরাচর কতদিনের মধ্যে ফেরত পান, টোটাল কতদিনের মধ্যে ফেরত পান। তার মানে আপনি ধরে নিলেন যে একটা পণ্য সেল করছি, সেটা আমি 30 দিনের মধ্যে ফেরত পাবো। ওটাই হলো অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। তবে আপনি তার আন্দাজে বললে হবে না, সেটার জন্য কিছু ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা একটু দেখে নিই। দেখেন কি বলছে, নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ নেট অ্যাকাউন্টস রিসিভেবল। নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ নেট অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে কিভাবে পাবেন এখন নেট ক্রেডিট সেল বলতে আপনার accounts receivable. দেখেন, we can measure the liquidity by how quickly a company can convert certain assets to cash. How liquid, for example, there are accounts receivable. The ratio used to assess the liquidity of receivable is the accounts receivable turnover. আপনার যে দানাদারগুলো আছে সেগুলোকে আপনি কিভাবে লিকুইডিটিতে রূপান্তরিত করবেন, লিকুইড করবেন, সেটাকে বলে accounts receivable turnover. It measures the number of times on average the company collect receivable during the period. এটা নির্দিষ্ট পিরিয়ডে কতবার সে কি পায়, অ্যাকাউন্টস টার্নওভারটা করতে পারে অথবা কতবার সে অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে টাকাটা পায়। We compute accounts receivable turnover by dividing net credit sales, net sales less cash sales, net sales less cash sales by average net accounts receivable. তার মানে net sales less cash sales মানে হলো আপনি ক্যাশে যা সেল করছেন, টোটাল সেল থেকে যখন ক্যাশ সেলসটা বাদ দিয়ে দিবেন তখন নেট সেলস পাবেন, নেট ক্রেডিট সেলস পেয়ে যাবেন। টোটাল সেলস থেকে যখন আপনি ক্যাশ সেলসটা বাদ দিবেন, মানে নেট সেলস থেকে, নেট সেল বলতে টোটাল সেল থেকে যখন ডিসকাউন্ট এবং রিটার্ন বাদ দিবেন তখন নেট সেলস পাবেন। ওই নেট সেলস থেকে যখন ক্যাশ সেলস বাদ দিবেন তখন আপনি ক্রেডিট সেলস পাবেন। তাহলে এটা হলো নেট ক্রেডিট সেলস। ওইখান থেকে যখন আবার ডিসকাউন্ট হ্যাঁ, ক্যাশ সেলস কোনটা? ক্যাশ সেলস ওটা ক্যাশে যা সেলস করেন, কিছু সেলস সেল ক্যাশে মানে করবেন, আমি যে গুডস গুলো বেচতেছি ওগুলোই তো সেল। ওগুলোও তো সেল। ওটা ক্যাশে সেল করলে ওটা ক্যাশ সেলস, আর এটা ক্রেডিটে সেল করলে, বকেয়া সেল করলে, বকেয়া দিলে, টাকা না দিলে সেটা ক্রেডিট সেলস। কিন্তু দুইটা মিলে হলো টোটাল। বকেয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
দুইটা মিলে হলো আপনার নেট সেলস। তো নেট সেলস কিভাবে আসে? নেট সেলস আসে টোটাল সেল করলেন আপনি 1 লক্ষ টাকা, তার মধ্যে 5,000 টাকা ডিসকাউন্ট দিলেন, তাহলে টোটাল নেট সেলস কত হয়ে গেল? 95,000। তো ওই 95,000 এর মধ্যে আবার আপনি 30,000 টাকা কাস্টমারের কাছ থেকে পান নাই, তাহলে ক্যাশ সেলস কত? 65,000। আর বাকি 30,000 হলো ক্রেডিট, ক্রেডিট নেট সেলস, ক্রেডিট সেলস। হ্যাঁ, নেট ক্রেডিট সেল। জি স্যার। এখন আপনি ওইটাকে ভাগ দিবেন কি দিয়ে? এভারেজ নেট অ্যাকাউন্টস রিসিভেবল, এভারেজ নেট অ্যাকাউন্টস রিসিভেবল। তো এভারেজ নেট অ্যাকাউন্টস রিসিভেবল কিভাবে পাবেন দেখি? কোয়ালিটি অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার ইমপ্রুভড ইন 2013, however the turnover of এখানে 2012-2013। এখন কথা হলো এভারেজ যেটা দিয়ে ভাগ দিব সেটা হলো কি? ডিভাইডেড বাই এভারেজ নেট অ্যাকাউন্টস রিসিভেবল। 1,80,000 আর 2,30,000। হ্যাঁ, এভারেজটা হলো আমি গত 2 বছরের, এর আগের 2 বছরের অ্যাকাউন্টস রিসিভেবল কে যখন 2 দিয়ে ভাগ দেব, যদি 3 বছরের নেই 3 বছরের, মূলত হলো 2 বছরের অ্যাকাউন্টস রিসিভেবল কে আমি 2 দিয়ে ভাগ দিয়ে যেটা পাবো সেটা হলো এভারেজ। এবং ওইটা দিয়ে যখন আমি নেট সেলস কে নেট ক্রেডিট সেলস কে ভাগ দিব, তখন যেটা আসবে সেটাই হলো আমার অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। এখানে দেওয়া হচ্ছে 10.2 টাইমস। তার মানে একটা নির্দিষ্ট বছরে আপনি 10 বার কার থেকে টাকা পান। একটা নির্দিষ্ট বছরে আপনি 10 বার ইয়া থেকে টাকা পান, অ্যাকাউন্টস রিসিভেবল এর কাছ থেকে টাইম টাকা শেষ হয়ে গেছে স্যার। পান। 1 মিনিট আছে। আচ্ছা, আরেকটা মিটিং দিচ্ছি, নাহলে 10 মিনিট আমি এক্সট্রা নিয়ে নিই। আমি 10 মিনিট এক্সট্রা নিয়ে নিলাম, 10 মিনিট পরে আবার শুরু করবো আর কি। তাহলে এখানে দেখা যাচ্ছে